দর্শক, মানুষের জীবনটা কতটা ঠুনকো, মানে কতটা ক্ষণস্থায়ী। আমি আমার জীবনবোধ সম্পর্কে জানি, আমি আমার অবস্থান সম্পর্কে জানি, আমি পৃথিবীতে কতদিন আছি সেটাও আমি জানি, এবং পৃথিবীর মানুষ আমাকে কতদিন মনে রাখবে সেটাও আমি জানি। আপনাকে একটা জিনিস দেখায়, দেখুন। জাপানের আমরা যে টেম্পেলটাতে এসেছি, টেম্পেলটাতে এটা একটা পিতলের মূর্তি। পিতলের মূর্তিতে নিচে কয়েকটা বাচ্চা রাখা আছে, 5টা বাচ্চা রাখা আছে, এবং গৌতম বুদ্ধের হাতের উপর একটা বাচ্চা রাখা আছে, এবং গৌতম বুদ্ধ এটা দিয়ে সবাইকে, পৃথিবীর মানুষকে সেভ করতেছে। তো এটা হচ্ছে জাপানিজদের আত্মবিশ্বাস। এবং এখানে যে ফুলগুলো দেখেন, এই ফুলগুলোর একটা আহ, খুব সুন্দর মিনিং আছে। সেই মিনিংটা হচ্ছে, যিনি মারা গিয়েছেন তাকে তার জীবনের যেন তিনি জান্নাতবাসী হন। জাপানিজরা যদিও পরকালে বিশ্বাস করেন না, তাদের পরকালের মুক্তির জন্য এই ফুলগুলো দিয়েছেন। এবার সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা আপনাকে দেখাই, এই যে পানির পট, এই পানির পট আপনি নিবেন এভাবে, নিয়ে আপনি এভাবে যদি বাচ্চা বলেন বা গৌতম বুদ্ধ বলেন, যেখানে চান আপনি ফুলেও দিতে পারবেন, এই ফুলের উপর দিতে পারবেন, এই দিতে পারবেন। এটা দিয়ে পানি আপনি, এটা পবিত্র পানি হিসেবে মনে করে, যেমন আহ, চার্চের মধ্যে পবিত্র পানি থাকে, ঠিক তেমন। এখন আমার যে উল্লেখযোগ্য বিষয়, জাপানিজরা মারা গেলে আসলে কি করে দেখেন। জাপানিজরা মারা গেলে এই যে পাত্রটা দেখতেছেন, এই পাত্রটা নেয়, এই পাত্রটার মধ্যে নিয়ে যে লাশটাকে পোড়ায়, পোড়ানোর পরে যে রাশের যে হাড়ের অবশিষ্ট অংশ, সজীব ভাই, সেই হাড়ের অবশিষ্ট অংশ এটার মধ্যে ভরে, ভরে এটাকে মুখ বন্ধ করে, মুখ বন্ধ করে এখানে যে পবিত্র পানি আছে, পবিত্র পানি দেয় ওখানে। একটু সজীব ভাই দেখান, ওখানে আগরবাতি প্রজ্বলন করে। এখানে সামনে আরো যদি সামনে আসি, সজীব ভাই একটু সামনে আসেন আমার সঙ্গে, যে এখানেও আগরবাতি প্রজ্বলন করে, ঠিক এখানটাতে, এখানটাতে আগরবাতি প্রজ্বলন করে। এবং এখানে মন্দিরে ঘন্টা, আমি যদি বাজে, সজীব ভাই একটু দূর থেকে দেখান পুরো মন্দিরটাকে, যে এখানে আমরা যে ঘন্টা, এই ঘন্টা বাজানোর মাধ্যমে গৌতম বুদ্ধের অনুসারীরা তারা মনে করেন তারা গৌতম বুদ্ধকে জাগ্রত করেন। তবে সব থেকে বেশি যে বিষয়টা আমার কাছে সব থেকে খারাপ লাগে, আমার মনকে ব্যথিত করে, আমি সবসময় মানে আমার মনক্ষুণ্ণ হই, সেটা হচ্ছে এই বিষয়টাকে। গৌতম বুদ্ধকে মাথায় টুপিয়ে পড়ার প্রকৃত কারণ আমরা কয়েকজন জাপানিজ কাছে জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কেউই ঠান্ডা জানে লাগে, না। ঠান্ডা লাগে। এবং আমরা 5 থেকে 7 জন জাপানিজদের কাছে জিজ্ঞেস করেছি, কেউ আসলে প্রকৃত কারণ জানে না, কারণ মাথায় টুপিটা কেন রেখেছে, কপালে ফুটা কেন ভাই? কপালে ফোঁটা কেন রেখেছে, তারপরে এখানে এটা কেন পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে, আমার মনে অনেকে হয় নাভির ফুটাটা কপালে চলে গেছে। আমার মনে হয় অনেকে প্রশ্ন করেছেন যে এই গৌতম বুদ্ধ মাথায় টুপিটার কারণ হচ্ছে শীত লাগে এই কারণে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কেন সোয়েটার জ্যাকেট কেন পরেনি? এই যদি শীত লাগে কেন এই মাথা টুপিতে তো শীত মানবে না, এটা জামাটা শীতের জন্য পড়েছে। এখন উল্লেখযোগ্য যে বিষয়, একদম কাছ থেকে যদি দর্শক আপনাদেরকে দেখে, আমি এখানে বসে দেখুন, এইখানে অনেক পুরনো, হয়তো আজ থেকে আরো 100 বছর আগে, তারও অনেক আগে পুরনো, হয়তো কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো একটা ভূমিকম্প বা কোনো একটা কারণে এরা সবাই একসঙ্গে মারা গিয়েছেন। যদি একদম কাছ থেকে সবাইকে একটু দেখান শুধু প্লিজ, এরা মারা গিয়েছে। তো আমার কাছে মনে হলো যে মারা যাওয়ার পরে এদের আমাদের যেমন স্মৃতিফলক আছে, আমাদের যেমন স্মৃতি স্তম্ভ আছে, ঠিক ওরকম করে এদেরকে পাথরের খুব দামি দামি পাথর দিয়ে বসিয়ে রেখেছে, দামি দামি পাথর দিয়ে বসিয়ে রেখে এদেরকে এখানে সমাধিস্থত্ব করেছিল, এবং তাদের নাম লিখে রেখেছে। নামগুলো আসলে খুব একটা দেখা যায় না, কাঞ্জি, জাপানিজ কাঞ্জি ক্যারেক্টারে লেখা। তো আমরা আপনাদের এখন এই মন্দিরের সব থেকে উল্লেখযোগ্য যে অংশটা দেখাবো, এই মন্দিরের কাঠটা দেখুন। যদি আমাদের এদিকে চলে আসেন, এই মন্দিরের এই যে কাঠ, এই মন্দিরটা হচ্ছে প্রায় 700 বছরের পুরনো, 700 বছরের পুরনো। আমার সবচেয়ে বিস্মিত হয়ে, এবং আমি সব বরাবরই সবচেয়ে জাপানে যেটা আকৃষ্ট হয়েছে, কাঠ, এই কাঠগুলো একদম কাছ থেকে দেখেন না, যদি একদম কাছে নিয়ে আসেন কাঠগুলো, 700 বছর ধরে একটা কাঠ এভাবে টিকে আছে, একটু নষ্ট হয় না, একটু গুনে নষ্ট ধরে হয়নি, নাই একটু ভাই? ঘুনে ধরেনি, একটা পোকে ধরেনি। পোকাও নাই। মানে এই কাঠটা 700 সাড়ে 700 বছর ধরে কিভাবে টিকে আছে, এটা আমার সবচেয়ে বিস্ময়। দেখেন কাঠের স্ট্রাকচার যদি সজীব একটু দেখানো উপর থেকে, এই পুরো টেম্পেলটা কিন্তু আসলে কাঠের, পুরো টেম্পেলটা কাঠের, এবং এখানে কোনো ঘুণে ধরেনি, পোকে ধরেনি, বৃষ্টিতে নষ্ট হয়নি, কোনো কিছু হয়নি, একদম অবিকৃত সে অবস্থায় আছে। দর্শক, জাপানে সব থেকে আপনার যেটা খারাপ লাগবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে এখন কাছ থেকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা দেখুন। জাপানিজরা কিন্তু সারা জীবন প্রচুর পরিশ্রম করে, তাই না সজীব ভাই? সারা জীবন হ্যাঁ, প্রচুর পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে জাপানিজরা একসময় পরিশ্রম করতে 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 কখনো 95-100 বছর বয়সে মারা যায়। যে জাপানিজ মারা যায়, তার ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখতে আসে না। সে জাপানিজ জানে না তার ছেলে মেয়ে কোথায় আছে, তারা জানে না তার বাবা মা কখন মারা গিয়েছে। জাপানিজরা শেষ জীবনে একেবারে নিঃসঙ্গ হয়ে মারা যায়, বৃদ্ধাশ্রমে মারা যায়। অনেকে বাসার মধ্যে পায়খানা প্রস্রাব করে সেই বাসার মধ্যে পচে মরে থাকে, দেখার কেউ নেই। তো দেখুন, মারা যাওয়ার পরে কি করে ওই ছেলে মেয়েরা, বা ওই যে জাপানিজ যে টাকা নিয়ম করে রেখে যায়, ওই টাকা দিয়ে 400-500 মান
অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 40-45 লাখ টাকা খরচ করে শিলা পাথর দিয়ে এই স্তম্ভগুলো বানায়। তার মানে ওই যে আপনাকে একটু আগে দেখেছিলাম মারা যাওয়ার পর লাশটা একটা পাত্রের মধ্যে রাখে, মানে লাশ বলতে লাশের হাড় গোড় বা ছাই একটা পাত্রের মধ্যে রেখে এটাকে মাটি চাপা দেয়। মাটি চাপা দিয়ে ওর উপর 40-50 লাখ টাকা খরচ করে এই একটা স্তম্ভ বানায় তাকে স্মরণ করে। তাহলে আপনি সারা জীবন কষ্ট পেয়ে মরলেন, আবার মারা যাওয়ার পর আপনাকে পাথর চাপা দিল। এই হচ্ছে একটা ধর্ম, একটা ধর্মের আত্মবিশ্বাস। তো জাপানিজরা এখানে তাবিজ ব্যবসাও খুব চলে, তাবিজ ব্যবসাও খুব জাপানে হয়। আমরা কিছুদিন আগে মন্দিরে দেখেছি, আমরা কিছুক্ষণ পর একটা মন্দিরে যাব, সেটা ক্যাস্টেল, সেই ক্যাস্টেল আমরা দেখাবো তাবিজ বিক্রি হয় কি করে, তাবিজের ভেরিয়েশন কি। জাপানে আসলে সবকিছু আছে, কিন্তু এগুলো আধুনিক টেকনোলজিরা এগুলো দেখাতে চায় না বাইরের দেশকে, কাজে না আসলে কখনো বুঝবে না। ধন্যবাদ সবাইকে।